নিউজ 24 এর নিয়মিত সাপ্তাহিক আয়োজন প্রবাস পরবাস অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি লাকমিনা জেসমিন সোমা। আমরা এই অনুষ্ঠানে সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের নিয়ে কথা বলি, বিশেষ করে বৈদেশিক শ্রমবাজার, তার সংকট এবং সম্ভাবনাগুলো তুলে ধরি। আমরা আজকে আলোচনা করতে চাই মূলত মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে। বিশেষ করে মালয়েশিয়া যেহেতু বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি শ্রমবাজার, যেখানে বিপুল সংখ্যক বাংলাদেশি কাজ করেন এবং সম্প্রতি আমরা দেখেছি যে এই বাজারটি অনেকটাই সংকট কাটিয়ে উঠছে, অর্থাৎ প্রবাসী বাংলাদেশিরা যারা বাংলাদেশে আটকা পড়েছিলেন তারা ফিরতে শুরু করেছে, একইভাবে নতুন করেও অনেকে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের সাথে আলোচনার জন্য যুক্ত হয়েছেন আমাদের মালয়েশিয়া প্রতিনিধি সাদাত হোসেন, আমাদের সাথে রয়েছেন মালয়েশিয়ার একজন প্রবাসী ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম খোকন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন মীর মাসুদ মালয়েশিয়া থেকে, এবং একই সাথে আমাদের সাথে রয়েছেন বাইরার সাবেক মহাসচিব আলী হায়দার। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। শুরুতে আমি আমাদের প্রতিনিধি সাদাত হোসেনকে দিয়েই শুরু করতে চাই, যেহেতু তিনি সবসময় খবরাখবর রাখেন, আপডেট খবর রাখেন। একটু তার কাছ থেকে জানতে চাই যে সর্বশেষ এই বাজারে বিশেষ করে যারা বাংলাদেশে আটকা পড়েছিল তারা ফিরতে পারছে কিনা, কি অবস্থায় আছে? মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী গত 2020 সালের যে 18 তারিখ থেকে 2020 সালে 18ই আগস্টে মার্চ থেকে যে বন্ধ হয়েছিল যে মালয়েশিয়ার যেই বাংলাদেশের যে প্রবাসীদের যেটি মালয়েশিয়ার যে আন্তর্জাতিক যে রুটটি, সেটি আজকে থেকে মালয়েশিয়া সরকার ঘোষণা অনুযায়ী তারা এই রুটটি খুলে দিয়েছে এবং যাদের বাংলাদেশে যারা আটকা পড়ে রয়েছে, যাদের ভিসা রয়েছে, তারা মালয়েশিয়া যে কোনো সময় তারা প্রবেশ করতে পারবে। তবে এক্ষেত্রে যারা ছুটিতে গিয়ে যারা আটকা পড়ে রয়েছে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তারা অবশ্যই মাই ট্রাভেল পাসের মাধ্যমে তাদের যে নিয়োগকর্তার মাধ্যমে যোগাযোগ করে তারা আসতে পারবে। এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য এবং বিশেষ করে যারা মালয়েশিয়া থেকে ছুটিতে রয়েছে, দীর্ঘদিন আটকা পড়ে রয়েছে, তাদের জন্য একটি অনেক বড় সুখবর। এবং যারা এখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া থেকে যারা দীর্ঘদিন পরে ছুটিতে যেতে চাচ্ছে, তারা যে কোনো সময় মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে। এক্ষেত্রে তাদের জন্য কোনো মাই ট্রাভেল পাস এবং কোনো কিছু বাধ্যতামূলক নয়। এটি মালয়েশিয়া, তবে অবশ্যই তাদেরকে প্রত্যেককে মালয়েশিয়া সরকারের যে এসওপিটি মেনে চলতে হবে এবং তাদের যে ভ্যাকসিন, তাদের যে অনুমোদিত যে কয়টি ভ্যাকসিন রয়েছে ভ্যাকসিন দেওয়া থাকতে হবে এবং 7 দিন হোটেল কোয়ারেন্টাইন সেটা বাধ্যতামূলক করা রয়েছে। জি, সাদাত হোসেন, আমাদের সাথে একজন মালয়েশিয়া ফেরত প্রবাসী রয়েছেন, তার কাছ থেকে একটু অভিজ্ঞতা শুনতে চাই। তিনি নিশ্চয়ই আরো ভালোভাবে বলতে পারবেন, তাই তিনি যেহেতু সম্প্রতি ফিরেছেন। মীর মাসুদ, আপনার অভিজ্ঞতার কথা একটু শুনতে চাই। আনমিউট করবেন, আনমিউট করে কথা বলবেন, আপনাকে শুনতে পাচ্ছি না। জি, আমাকে শুনতে এখন পাচ্ছেন? শুনতে আমার কথা পাচ্ছি, আপনি শুনতে একটু বলবেন। হ্যাঁ, জি, শুনতে পাচ্ছেন আমার কথা? জি, আপনাকে শুনতে পাচ্ছি, বলুন মীর মাসুদ। আমি দীর্ঘ 19 মাস পরে গত মাসের 21 তারিখে মালয়েশিয়া প্রবেশ করি। আমি আসার ক্ষেত্রে আমার কোম্পানি আমাকে যথেষ্ট ফেল করছে। আমার দীর্ঘ 11 বারের মাথায় আমার অ্যাপ্রুভালটা আসছে। আচ্ছা, একে 10 বার আমার অ্যাপ্রুভাল, আপনি 9 বার হলো রিজেক্ট করছে। 10 বারের মাথায় কোম্পানি ক্যান্সেল করে একটা ডকুমেন্ট প্রয়োজন ছিল কোম্পানির, ওইটা দেওয়ার পরে আমার 11 বারের মাথায় আমার একদিনের ভিতরে আমার অ্যাপ্রুভালটা হয়ে যায়। তারপরে আমি আপনার আসার জন্য চিন্তা ভাবনা করলাম, এখন তো অনেক টাকার দরকার, কিভাবে আসি? তখন বসে বললো একটা অপশন আছে, হোম কোয়ারেন্টাইনে থাকা যাবে। তো এটা অ্যাপ্লাই করলাম, ওটার জন্য আর একটা অ্যাপ্রুভাল দিল আমাকে। 3 দিন ভিতরে আমার অ্যাপ্রুভালটা পাইলাম। তবে টিকিটটা আপনার বুকিং দিয়ে 7 দিন আগে করতে হবে হোম কোয়ারেন্টাইনের জন্য। তো আমাদের যে যারা যাইয়া দেশে অনেক আহতভাবে ক্ষতিগ্রস্ত আছে, তারা চিন্তা ভাবনা করতেছে যাইয়া আমাদের 5,200 টাকা লাগবে বা 7 দিনের জন্য 2,600 টাকা লাগবে। যদি যারা তাদের মালিকানার মধ্যে যার যার বসের সাথে কন্ট্যাক্ট করে হোম কোয়ারেন্টাইনে আসে, তাহলে তাদের খরচটা লাগতেছে না। শুধু আপনার এই দেশে আসার পরে তার 2 বার টেস্ট করতে হবে, 2 বারে 250 রিঙ্গিত 500 টাকাই লাগবে। জি, সেক্ষেত্রে মীর মাসুদ, অন্য যারা আপনার মতো যারা অনেক দিন ধরেই চেষ্টা করছেন, যারা ফেরত যেতে চাচ্ছেন কিন্তু নানা কারণে পারছেন না, তাদের জন্য আপনার আসলে সাজেশনটা কি? তাদের জন্য হলো আমাদের মালয়েশিয়াতে আপনারা জানতে পারবেন একটা জিনিস হলো 70% কোম্পানি হলো আপনার এজেন্সি। এদের কোনো কাজ নাই মালয়েশিয়া, এদের শুধু একটাই কাজ, এরা এজেন্সি। যদি একটা কোম্পানিতে 1,000 বা 2,000 লোক থাকে, এরা ভিসা লাগাবে। একটা লোকের সর্বোচ্চ ভিসা লাগানো মনে করেন সর্বোচ্চ একটা খরচ 2,000 টাকা ধরলাম। এদের একটা চার্জ থাকে, বছর গেলে 4,000 টাকা নাই। এদের এইটাই কাজ। কিন্তু এই কোম্পানির গুলার আপনার কোনো এগ্রিমেন্ট, কোনো প্রজেক্ট নাই। প্রজেক্ট নাই কারণে আমার অ্যাপ্রুভালটা এরকম হয়েছিল।
আমার কোম্পানির এগ্রিমেন্ট ছিল যেটা আপনার কন্ট্রাক্ট 2017 সালে। তো এগ্রিমেন্টটা শেষ হয়ে যায় মনে হয়, ওইটা আবার আপলোড করার পরে আমার অ্যাপ্রুভালটা হয়। তো অনেক কোম্পানি আছে দেশে এজেন্সি যারা, তাদের কাজ নাই, কিন্তু এটা হলো আপনার মালাই ভাষায় পরে এলে, আমাদের বাংলা আমরা বলি যে কন্ট্রাক্ট, কোনো কাজ আছে কিনা, যে সরকারি কোনো প্রজেক্ট আছে কিনা, এরকম অনেক এজেন্সি নাই। জি। তাদের খাতিরে এই আপনার অ্যাপ্রুভাল গুলা বারবার এরা করতেছে আর রিজেক্ট হইতেছে, আসতে পারতেছে না। এরা এজেন্সি, এরা আর অনেক লোক আছে দেশে গেছে, এরা ভিসা লাগায় না, দীর্ঘ 2 বছর ধরে এজেন্সির কোনো লাভ নাই। তো এখন এরা করে কি, এই ওয়ার্কারের আর খোঁজ রাখতেছে না। ওয়ার্কার যদি দেশের থেকে টাকা দেয় তখন এজেন্সি অ্যাপ্লাই করে, বা তাদের অনেক তার মানে ডকুমেন্ট চাইতেছে। এজেন্সির মাধ্যম দিয়ে যাওয়ার ফলে অনেকে রিজেক্ট হচ্ছে এবং তাকে একটি হ্যাসেলের মধ্য দিয়ে জি। হয়তো বা যেতে হচ্ছে। জি, মীর মাসুদ, আরো অভিজ্ঞতার কথা শুনবো। আমাদের সাথে আলী হায়দার আছেন, সাবেক মহাসচিব বাইরে, আমি একটু তার কাছে যেতে চাই, এরপরে আমিরুল ইসলাম খোকন আপনার কাছ থেকে জানবো। আলী হায়দার, আপনার কাছ থেকে জানতে চাই, আমরা অনেক দিন ধরেই তো আসলে মালয়েশিয়ার শ্রমবাজারটা একটি অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা মাঝে ঠিক করোনার শুরুর দিকে এক সময় শুনেছিলাম যে এই বাজারটি আবার নতুন করে খুলবে, নানা রকম সম্ভাবনার কথা বলেন, কিন্তু আসলে শেষ পর্যন্ত ঠিক আগের অবস্থায় যতটা প্রত্যাশিত ছিল যে ঠিক রেগুলার কর্মী পাঠানোর যে বিষয়টি, সেটি আসলে সেই অবস্থায় যাচ্ছে না। আপনার মূল্যায়ন কি, পর্যবেক্ষণ কি, এই বাজারটা নিয়ে আসলে সর্বশেষ কতটুকু সম্ভাবনা আছে? ধন্যবাদ আপনাদেরকে। আমি মীর মাসুদ সাহেবের বক্তব্য শুনলাম। উনি আমার মনে হয় আউটসোর্সিং কোম্পানির মাধ্যমেই মালয়েশিয়াতে অবস্থান করছেন। আপনি যথাযথই বলেছেন যে মালয়েশিয়ার বাজারটা আমাদের ভাষায় আমরা যেটা বলি, এটা খুবই কনফিউজিং মার্কেট। আমাদের যে ট্রেডিশনাল মার্কেট গুলো আছে মধ্যপ্রাচ্য, মানে আমি যেটা উল্লেখ করে বলতে চাই যে সৌদি আরব, দুবাই কিংবা অন্যান্য কান্ট্রিতে আমরা যে রেগুলার প্যাসেঞ্জার লোক পাঠাই, তার থেকে একটু ব্যতিক্রম। অর্থাৎ সবসময় একটা কনফিউশনে থাকে ওদের সিস্টেম এবং অন্যান্য লোক রিক্রুট করার পদ্ধতিগুলো। ওই দেশে 15টা আউটসোর্সিং 15টা সোর্স কান্ট্রি আছে, তার মধ্যে বাংলাদেশ একটা। কিন্তু এই সোর্স কান্ট্রির যে সিস্টেম গুলো 14টা দেশ থেকে যে নিয়মে, যে পদ্ধতিতে, যে ফলো করে লোক পাঠানো হয়, বাংলাদেশ তার একটু ব্যতিক্রম। বাংলাদেশকে সবসময় তারা একটা তাদের টাকার হাব মনে করে। সেটা মনে করেই তারা বাংলাদেশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন লোকজনকে হয়রানি করে এবং লোকজনকে এইভাবে হাই কস্টে তারা সেখানে নিয়ে যায়। অনেক সময় তারা এই যে পালিয়ে বেড়ায়, অনেক সময় তারা ইরেগুলার হয়ে যায়, 1 বছর পরে তাদের ওয়ার্ক পারমিট রিনিউ করে না, ওদের স্পন্সর যে তাকে পাওয়া যায় না, আউটসোর্সিং কোম্পানিকে ঠিকমতো তারা এটা রিনিউ করে না, এই জন্য জঙ্গলে চলে যায়। আপনারা এই জন্য ইতিমধ্যে আপনারা জেনেছেন যে অনেক হাজার হাজার কর্মী আমাদের সেখানে ইরেগুলার হয়ে গেছে, আনডকুমেন্টেড হয়ে গেছে এবং অনেকে অ্যারেস্ট হচ্ছে। এই নানাবিধ সমস্যায় আমরা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে আছি। তো এখন আমাদের সরকার ইতিমধ্যে আলী হায়দার, বাংলাদেশের আসলে দুর্বলতার জায়গাটা কি, মানে বাংলাদেশ কেন এমন ভাবে ব্যবহৃত হচ্ছে? ওয়েল, আমি আপনাদের প্রথম সাউন্ড গুলো নয়েজ আসতেছে কোনো কারো কাছ থেকে, আমি রিকোয়েস্ট জি, করব বাকি যে যারা পার্টিসিপেন্ট আছেন একটু আপনারা কথা না বললে একটু কথা না বললে হয়। আমাদের ডেফিনেটলি আমাদের দুর্বলতা রয়ে গেছে। আমাদের যে বার্গেনিং ক্যাপাসিটিটা আমরা ওইভাবে নিতে পারছি না। অর্থাৎ আমরা যে এখন আমরা মনে করি যে লেবার মার্কেটে আমরা কিন্তু একটা স্ট্রং পজিশনে আছি। আমরা অন্তত মাইগ্রেশন সেক্টরে যারা কাজ করে আমরা এটা কিন্তু জোর গলায় বলতে পারি, আমরা উই আর ইন বেটার শেপ। হ্যাঁ, আমাদের দক্ষ কর্মী রয়ে গেছে, আমাদের সাপ্লাই ক্যাপাসিটি রয়ে গেছে, কিন্তু আমরা ভালো বার্গেনিং করে আমরা ওই রিসিভিং এর সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। আমরা মনে করি অনেক সময় আমরা হঠাৎ করে মনে করি যেন এরা আমাদের এখন এই যে লোক পাঠাতে পারছি না, এটা একটা আমাদের লাইবিলিটিস হয়ে যাচ্ছে। অথচ এই প্যান্ডামিকের সময়ও আমরা আল্লাহর রহমতে আমরা কয়েক লক্ষ লোক আমরা সৌদি আরবে পাঠিয়েছি। সুতরাং আমরা উই আর ইন এ গুড শেপ। কিন্তু মালয়েশিয়ার ব্যাপারটা অলওয়েজ ইন্টারেস্টেড, মানে পার্সন যারা, আমি যেটা আরো খারাপ ভাষায় বলতে চাচ্ছি, বোথ এন্ডে আমাদের কিছু দুর্নীতি গ্রস্ত কতগুলো ব্যক্তি রয়ে গেছে,
তারা বোথ সাইডে গভর্নমেন্টকে কনভিন্স করে বিভিন্ন পদ্ধতি তারা গ্রহণ করে এই দেশ থেকে লোক পাঠানোর চেষ্টা করে। না, এবং আপনি সেটি কিন্তু আলী হায়দার আমরা দেখেছি যে বোথ এন্ডে আপনি যেটি বলছেন যে পত্রপত্রিকায় আমরা যেমন প্রতিবেদন করেছি, তেমনি একইভাবে মালয়েশিয়াতেও আমরা Right. দেখেছি যে বিশাল সিন্ডিকেট, এবং এরপর সিন্ডিকেট ভেঙে দিয়ে বলা হলো যে না ঠিক আছে নির্দিষ্ট কিছু কোম্পানি না, তারপর আবার বলা হলো যে এটি সম্পূর্ণ ওপেন করে দেওয়া হবে। তো এই রকম একটা সব সময় সিদ্ধান্ত পরিবর্তনের মধ্য দিয়ে আসছে, তো সেটি তো আমাদের জন্য নিশ্চয়ই ভালো কিছু হচ্ছে না। এ ব্যাপারে আপনি আরো বলবেন। আমি একটু ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম খোকন আপনার কাছে যেতে চাই, জানতে চাই যে এই প্যান্ডেমিকের মধ্যেও বলা হচ্ছে যে মালয়েশিয়া এখনো শ্রম সংকট রয়েছে। আপনার কাছ থেকে জানতে চাই যে এখনো পর্যন্ত মালয়েশিয়ায় নতুন করে কর্মী নেওয়ার সম্ভাবনা বা সেক্টরগুলো কি কি হতে পারে বা কেমন দেখছেন? আনমিউট করে কথা বলবেন আমিরুল ইসলাম খোকন। ধন্যবাদ। জি, মালয়েশিয়ায় গত 18 মাসের বেশি ধরে যে প্যান্ডেমিকের সময়টা যাচ্ছে, তাতে অনেক শ্রমিক কাজ হারিয়েছে, অনেক শ্রমিক কাজ করতে পারে না ঠিক মতো, অনেক সময় লকডাউনের মধ্যে ছিল। এটা যেমন সত্য, আবার এটাও সত্য প্রচুর শ্রমিক মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে গেছে বা অন্য দেশে যারা আছে এই সময়কালে তারা এক্সজস্টেড হয়ে গেছে কাজ না করতে করতে, যার ফলে এখানে একটি শ্রমিক সংকট দেখা দিচ্ছে। ইনফ্যাক্ট আমি যদি বলি যে ইভেন আমাদের প্রতিষ্ঠান এখন, আমরা এক সময় আমাদের প্রতিষ্ঠানে প্রচুর বাইরের কোম্পানি, যে ওই যে ভদ্রলোক যে বললেন যে ছোট ছোট কোম্পানি যারা বা এজেন্সি যাদের কাজ থাকে না, তারা তাদের ওয়ার্কার আমাদের কোম্পানিতে এসে কাজ করতো, কিন্তু বর্তমান অবস্থাটা হচ্ছে সেই সব লোকও আমরা খুঁজে পাই না। বাধ্য হয়ে আমাদেরকে ওয়ার্কারদের বেতন অলমোস্ট 20% বাড়াইতে হচ্ছে বাইরে থেকে ওয়ার্কার নেওয়ার জন্য। তো এই অবস্থাটাতে মালয়েশিয়ার সিচুয়েশন, যেটা হায়দার ভাই বললো যে বার্গেনিং, অবশ্যই আমাদের বার্গেনিং পাওয়ার বাড়াতে হবে, এবং মালয়েশিয়া এটা বাধ্য আমাদের এখান থেকে আমিরুল ইসলাম, এই বার্গেনিং কূটনৈতিক প্রচেষ্টা এর বাইরেও আরেকটি খুবই কমন একটি অভিযোগ আমরা সব সময় শুনি, সেটি হচ্ছে আনস্কিলড ওয়ার্কার, যেটি মীর মাসুদ বললেন। ওনার কথা থেকেও কিন্তু বোঝা যায় যে ঠিক সঠিক ইনফরমেশন না জানা বা নিজে ব্যবহৃত হওয়া, অর্থাৎ মিসইউজড হওয়া একজন কর্মীর, সেই জায়গাটাকে আপনি কি বলবেন যে আসলে আমাদের কি দক্ষ শ্রমিকেরও একটি সংকট থেকে গেছে কিনা? না, এইটাতে যেটা মূল সমস্যাটা, এখানে যখন ওয়ার্ক পারমিট গুলো ইস্যু করে, কলিং ভিসা ইস্যু করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় বাংলাদেশ থেকে আনার সময় তারা তখন বলে যে জেনারেল ওয়ার্কার মানে অদক্ষ শ্রমিকের কথা বলে, কিন্তু যেই শ্রমিকগুলো আসতেছে তারা কিন্তু এখানে সবাই স্কিল কাজ করে, অদক্ষ কাজ এখানে বাংলাদেশিরা খুবই কম করে বর্তমানে। আচ্ছা, সবাই নিয়ে আসা হয় জেনারেল ওয়ার্কার হিসাবে। একটা হতে পারে পলিসিগতভাবে যে মালয়েশিয়া দেখাতে যাচ্ছে যে তার এখানে তার নিজস্ব স্কিল ওয়ার্কার আছে, কিন্তু বাস্তবে আসলে বাঙালি ওয়ার্কারদেরকে যা বাংলাদেশিদেরকে আমরা কিন্তু স্কিল ওয়ার্কার হিসাবে ইউজ করি। বারবেন্ডার, কার্পেন্টার, স্কাফোল্ডার, অল আর বাংলাদেশিস নাও। 90% ওয়ার্কার এখন বাংলাদেশি কনস্ট্রাকশন ফিল্ডে কাজ করে। সেম এজ ফ্যাক্টরিতে অবশ্য সেখানে স্কিলের প্রয়োজন পড়ে না, সুতরাং সেটাতে নর্মাল ওয়ার্কার এসে ট্রেন্ড আপ হয়ে যায়। তো এটা একটা বিষয়। আর যে পার্টির কথা বলা হলো 2NA, এটা ধ্রুব সত্য। যত রকম চেষ্টাই গত 10-12 বছর 15 বছর যাবত বাংলাদেশ সরকার বা মালয়েশিয়ান সরকার করছে, আসলে ওই সিন্ডিকেট বলে নামে ডাকা হোক আর এজেন্ট বলা হোক, অথবা আদম কি বলে আমাদের শ্রমবাজারের যেই ব্যক্তিকে যখনই দায়িত্ব দেওয়া হোক না কেন, আলটিমেটলি ওই সিন্ডিকেট থেকে কেউ মুক্ত হয় না। ইভেন এর জন্য আমাদের ওয়ার্কাররাও দায়ী। বড় ভালো প্রতিষ্ঠানে তারা কাজ করতে চায় না, যখনই ছোট প্রতিষ্ঠানে তার বিশাল লোভ দেখানো হয় বেশি বেতনের, তখন সে তার এমপ্লয়ারকে ছেড়ে দিয়ে চলে যায় এজেন্টের মাধ্যমে, খোঁজে কোন জায়গায় এজেন্ট তার পাসপোর্টটা তাকে দিবে।
জি তো পাসপোর্ট দিলে সে বেশি বেতনে কাজ জি করতে আমিরুল পারে। ইসলাম, আরো শুনবো মীর মাসুদের কাছে। আমি আরেকবার একটু যেতে চাই এই প্রসঙ্গে। মীর মাসুদ, আপনি যেহেতু গিয়েছেন, আমরা দেখেছি যে আপনারা যখন বাংলাদেশে আটকা পড়েছিলেন অনেকে, আপনারা মোটামুটি অনলাইন প্ল্যাটফর্মে একত্রিত ছিলেন, অর্থাৎ বিভিন্ন গ্রুপে ছিলেন মালয়েশিয়া যারা এসেছিলেন। অনেকের তো সেই সময় আন্দোলন করেছে, প্রেস কনফারেন্স করেছেন আপনারা বিভিন্ন জায়গায়, যে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, অনেকে যেতে পারছেন না, কাজের মেয়াদ বাড়ছে না। তাদের আসলে কি অবস্থা আপনার সহকর্মীদের? সে আন্দোলনের সাথে আমিও জড়িত। আমিও সে প্রবাসী বন্ধু সংগঠন যখন আমরা করলাম, সে আন্দোলনের সাথে আমরা মানববন্ধন করলাম, আন্দোলন করলাম। আমরা বাংলাদেশ সরকারের কাছ থেকে এরকম মনে হয় না যে তেমন একটা সুবিধা পাইছি আমরা। মালয়েশিয়া সরকার যদি অনুমোদন না দিত তাহলে মনে হয় না যে আমরা আসতে পারতাম। একবার দিল, মালয়েশিয়া সরকার হঠাৎ করে বন্ধ করে দিল। এখন আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব, এবং আপনাকে ধন্যবাদ দেই সাংবাদিকরা, আজকে আপনারা প্রতি সপ্তাহে আমাদের নিয়ে একটা নিউজ করেন, এজন্য অশেষ অশেষ ধন্যবাদ। কারণ আমি মালয়েশিয়া আসার পরে আমার একটা কোম্পানি অশেষ ভালোবাসে আমারে। আমি বললাম আমি তো এখন দূরে কাজ করবো না, আমার ভিসা নাই, আমি কুয়ালালামপুরের ভিতরে করবো। তখন বলতেছে যে না আমি দূরে যাবো না। কয়েক কি জন্য যাবি না? আমি আমার সমস্যা হবে যদি দূরে যাই, যাওয়া আসার জন্য আমার গাড়ি নাই। তখন আমার একটা গাড়ির চাবি ডাইরেক্ট বিগ বস আইসা বললো যে একটা গাড়ির চাবি দিয়ে দে, আর একটা গাড়ি দিয়ে দে। তো আমার এক গাড়ি দিয়ে দিল, কিন্তু আমার বেতন তত না। আমরা দুইজন লোক আইসি একই কোম্পানির, কিন্তু আমার এখন যদি আমি ভিসাটা লাগাই, আমার ম্যাক্সিমাম মনে করেন 2টা ভিসা লাগান লাগবে। একটা মরে গেছে, আর একটা লাগান লাগবে। তাহলে 2টা ভিসা লাগাইলে আমার খরচ হবে ম্যাক্সিমাম 7,000 টাকা, 7,500 রিঙ্গিত। এই টাকাটা আমি আমার বা আমার বসে দিয়ে দিবে যার কাজ করি। এমনও লোক আছে দেশে ছুটিতে গেছে 25,000 লোক, এরা আইসা যে ভিসা লাগাবে, টিকিট কেটে আসলে 30,000 টাকার উপরে লাগতেছে, হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাদের যদি সরকার কোনো ব্যবস্থা করে যে তারা ছুটিতে যে 2 বছর রয়েছে, এই 2 বছর যদি মালয়েশিয়া সরকারের সাথে কূটনীতি ভাবে আলাপ করে তাদের এটা যদি সহযোগিতা করে যে মাফ করে দেয় লেভিটা যদি ম্যাক্সিমাম মাফ করে দিলে অশেষ অশেষ ধন্যবাদ হবে। কেন অনেক ক্ষতিগ্রস্ত লোক যারা ছুটিতে আছে, আর বেশিরভাগই বা অনেকে আসলে দেশে এসে যা সঞ্চয় করে নিয়ে এসেছিল, অনেকের এরই মধ্যে খরচ হয়ে গেছে। আলী হায়দার, এই বিষয়ে আপনি কি মন্তব্য করবেন যে বাংলাদেশ সরকারের যে প্রচেষ্টা, যতটুকু আমরা দেখেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আসলে আপনি নিজেই শুনলেন মীর মাসুদ যেটি বলছিলেন, তো এই সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় কি কোনো গাফিলতি দেখেন? একটু সংক্ষেপে বলবেন, আমি একটু বিরতি নিব এরপর। এই ক্ষেত্রগুলো বা এই এই বিষয়গুলোকে আমি একটু ভিন্ন প্রেক্ষাপটে দেখি। দেখেন এই প্যান্ডেমিক সিচুয়েশনে যখন ইভেন শুধু মালয়েশিয়া নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, মধ্যপ্রাচ্যের সৌদি বিভিন্ন আরব থেকে দেশে, শুরু করে অন্যান্য দেশ জি। থেকে যারা দেশে আসছে, তাদের অনেকেরই ভিসা শেষ হওয়ার পথে। সেই ব্যাপারে আন্দোলন হয়েছে এখানে, রাস্তায় আমাদের কর্মী ভাইরা রাস্তা নেমেছে, মিছিল করেছে। এই এই ব্যাপারে সরকার আন্তরিকতার কোন রকম আমি কমতি দেখিনি। কারণ বিষয়টা হচ্ছে কি, এই এন্ডের কোনো ব্যাপার না। প্যান্ডেমিক সিচুয়েশনে টোটাল ফ্লাইট বন্ধ করেছে রিসিভিং এন্ডে, যে সেখানে কোনো বিদেশি এখন ঢুকতে পারবে না। সেক্ষেত্রে মালয়েশিয়া, বাংলাদেশ গভর্নমেন্টের কিছু করার ছিল না। চেষ্টা তারা করেছে। সরকার এমনকি সৌদি আরবের ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন ফ্লাইট ক্রাইসিস যাচ্ছে, তারপরে কোয়ারেন্টাইনের কথা বলা হচ্ছে, এমনকি গভর্নমেন্ট শেয়ার করে, তখন ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার ফান্ড থেকে গভর্নমেন্ট শেয়ারও করেছে যে তারা তাদের ফান্ড থেকে সেখানে সহযোগিতা করবে। মালয়েশিয়ার ব্যাপারে কূটনৈতিক চেষ্টাটা তারা করেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ যৌথভাবে, যাতে মালয়েশিয়ার এই ক্রাইসিসটা কমানো যায়। কিন্তু মালয়েশিয়া নিজেই তখন এমন একটা প্যান্ডেমিক সিচুয়েশন তারা শো করেছে, এবং আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি, সেখানে কোন রকমের তারা প্রবাসীদেরকে অ্যালাউ করতে পারছে না। সেই প্রেক্ষাপটে আমি মনে করি না যে মালয়েশিয়ান মানে আমাদের কর্মী ভাইদেরকে ওখানে ফেরত পাঠানোর জন্য সরকারের কোন রকমের দুর্বলতা ছিল, বরং আন্তরিকতাই ছিল অনেক বেশি। ইভেন শুধু মালয়েশিয়ার ক্ষেত্রে নয়, প্রবাসী যত ভাইয়েরা এখানে আটকা পড়েছে তাদের ক্ষেত্রে তারা যাতে দ্রুত তাদের কর্মক্ষেত্রে যেতে পারে, এই ব্যাপারে সরকার কিন্তু সচেষ্ট ছিলেন এবং অত্যন্ত সংবেদনশীল ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের সরকারি সমস্ত কর্মকর্তারা। জি, আসলে আলী হায়দার, প্রশ্নটি এরকম ছিল, সেই সময় হয়তো তাৎক্ষণিকভাবে ফ্লাইট চালু না থাকার কারণে তারা যেতে পারেনি, কিন্তু অলরেডি আসার পরে তারা যারা ভুক্তভোগী, অর্থাৎ তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তো তাদের জন্য একটা নির্দিষ্ট ঘোষণা আসতে পারতো যে ঠিক এই তারিখের মধ্যে হয়তো বা তাদের যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা রিনিউ করার সুযোগ পাবেন, বা এরকম কোনো একটা প্রত্যাশা নিশ্চয়ই করেছিলেন মীর মাসুদ এবং তাদের সহকর্মীরা। তো এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, আমাকে একটি বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরছি কিছুক্ষণের মধ্যেই।
আরো একবার স্বাগত সাপ্তাহিক প্রবাস পরবশ অনুষ্ঠানে। সাথে আছি আমি লাকমিনা জেসমিন সোমা। আজ আমরা কথা বলছি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে। সাদাত হোসেন, আপনার কাছে আবারও যেতে চাই। এখন আসলে নতুন করে যারা যাচ্ছে তাদের ক্ষেত্রে কি কি আসলে তাদের নিয়মগুলো ফলো করতে হচ্ছে, বা একটু যদি জানান তাহলে বাংলাদেশে যারা এরই মধ্যে রয়েছে তারা আসলে এই বিষয়টি সম্পর্কে অবগত হতে পারবেন। মালয়েশিয়া সরকার আজকে থেকে যে ঘোষণাটি দিয়েছে সেটি হলো যে তারা যাদের ভিসা রয়েছে তারা এবং শুধুমাত্র টুরিস্ট ভিসা হোটেল সহ হোটেল নিশ্চয়ই আগামী 10 তারিখ থেকে যে চালু হচ্ছে সেই বিষয়টিও একটু বলবেন। তাদের বাধ্যতামূলক ভাবে যেটি হলো যে তাদের 2টি ভ্যাকসিন নেওয়া থাকতে হবে এবং এবং তাদের হোটেল কোয়ারেন্টাইনটা বাধ্যতামূলক করেছে। এবং এক্ষেত্রে শুধু মালয়েশিয়া শ্রমিক না, এক্ষেত্রে শ্রমিক ছাড়া যারা এবং চলতি মাসের 10 তারিখ থেকে মালয়েশিয়া যে তাদের যেই তাদের এই পর্যটক খাতটি, আপনি জানেন যে মালয়েশিয়াতে তাদের যে পর্যটক একটি বড় একটি খাত, এই খাতটিকে তারা উজ্জীবিত করতে এবং এই খাতটি তারা পুনরায় চালু করতে তারা বাংলাদেশ সহ সারা বিশ্বের সব দেশ থেকে তারা পর্যটক আনার জন্য তারা এটাকে অনেকটা তারা নরমাল করে দিচ্ছে। এবং এখানে তারা শুধুমাত্র যারা যে হোটেল কোয়ারেন্টাইনটা বাধ্যতা রেখেছে এবং এই ক্ষেত্রে যারা বিশেষ করে শ্রমিক যারা আসবে, এখন যারা বাংলাদেশের ছুটিতে রয়েছে বা যারা এখন যাচ্ছে তারা আবার আসবে, তাদের জন্য তারা একদম শুধুমাত্র ওই যে হোটেল কোয়ারেন্টাইনটা রাখছে এবং ভ্যাকসিনটা বাধ্যতামূলক রেখেছে। এর বাইরে তারা আর কোনো শর্ত দেয়নি। তবে এক্ষেত্রে তারা আরেকটা জিনিস বলেছে যে তখন তারা এটা পূর্ণ বিবেচনার একটা কথা বলা হয়েছে যে যদি যেই সব দেশ থেকে শ্রমিক আসবে সেখানে যদি তাদের যদি করোনা ভাইরাস যদি বেড়ে যায় বা যদি বাড়তি হয় তখন তারা হয়তো এই সিদ্ধান্তটা পূর্ণ বিবেচনা করবে, এমন একটি কথা বলা হয়েছে। তার মানে এই মুহূর্তে কোনো বাধা নেই। আর নতুন করে শ্রমবাজার খোলা নিয়ে বা নতুন করে শ্রমিক যাওয়া নিয়ে দেশটির অবস্থান কেমন এখন সরকারের? নতুন শ্রমবাজার নিয়ে তারা একটি গাইডলাইন দিয়েছে। এক্ষেত্রে তারা যে মালয়েশিয়া যে কুয়ালালামপুর যে এয়ারপোর্টটি রয়েছে ওই এয়ারপোর্টের কাছে তারা কোয়ারেন্টাইনের জন্য একটি জায়গা নির্ধারণ করেছে এবং ওটা তারা অলরেডি রেডি করেছে। যারা এখন নতুন শ্রমিক আসবে তারা ওইখানে তারা কোয়ারেন্টাইন রাখবে এবং তারা তাদের যে একটি ওই শর্ত একই যে যেসব যারা আসবে তাদের ভ্যাকসিন দিতে হবে এবং কোভিড টেস্ট বাধ্যতামূলক। এই শর্তটি দিয়ে তারা অবশ্যই তারা চাচ্ছে যে আরেকটি ঘোষণা দিয়ে আপনারা জানেন যে খুব কয়েকদিন আগে একটি ঘোষণা দিয়েছে যে তারা 32,000 শ্রমিক তারা খুব দ্রুতই আনতে চায়। বিশেষ করে পাম অয়েল যে সেক্টরটি রয়েছে ওইখানে তারা 32,000 শ্রমিক আনতে চায়। এই শ্রমিকরা তারা খুব দ্রুতই আনতে চায় মালয়েশিয়াতে। এই ক্ষেত্রে তারা তাদের যে শ্রমিকরা আসবে সকলের থাকার জায়গা এবং কোয়ারেন্টাইনের যেসব জায়গাগুলো তারা এগুলো অলমোস্ট তারা এগুলো ঠিক করে ফেলেছে। এখন তারা শুধুমাত্র যে দুই দেশের যেসব কার্যক্রমগুলি রয়েছে এগুলো হয়তো খুব শীঘ্রই হয়ে যাবে। তো তারা খুব দ্রুতই এই 32,000 শ্রমিকের মধ্যে মালয়েশিয়াতে প্রবেশ করাবে। সেই 32,000 শ্রমিক কি শুধু বাংলাদেশ থেকেই, বা এর প্রক্রিয়া কি হবে এই ব্যাপারে যদি একটু জানান। এই 32,000 শ্রমিক শুধু বাংলাদেশ থেকে না, এটা দুটি দেশ তারা সিলেক্ট করেছে, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া, এবং একটি সেক্টর। এখন তারা চাচ্ছে যে 100 দিনে তারা একটা কর্মসূচি দিয়েছে যে 100 দিনের মধ্যে তারা এই 32,000 শ্রমিক তারা আনবে। এবং এখানে শুধু দুইটা দেশ দেওয়া হয়েছে এবং একটা সেক্টর, সেটা হলো শুধুমাত্র প্ল্যান্টেশন। এবং যেসব যারা বিশেষ করে যেসব পাম অয়েল সেক্টর তাদের এখন প্রচুর শ্রমিক প্রয়োজন। তো এই শ্রমিকের কারণে তাদের যে অর্থনৈতিক যে মালয়েশিয়াতে সবচেয়ে বড় অর্থনৈতিক একটি পাম অয়েল তাদের বড় একটি অর্থনৈতিক একটি অংশ। তো তারা এই সেক্টরটাকে তারা পুনরায় চালু করতে তারা এখানে দ্রুত সময়ের মধ্যে 100 দিনের মধ্যে তারা এই 32,000 শ্রমিক তারা আনবে। এটা হলো যে এখন যে শ্রমিক আনার যে কথা হচ্ছে বিশেষ করে কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি যেসব, এর বাইরে তারা 100 দিনের মধ্যে এই 32,000 শ্রমিক আনবে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে। জি, সেক্ষেত্রে সাদাত, এর আগে আমরা যেটি আলোচনা করছিলাম যে বাংলাদেশে আসার পর অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, যারা নতুন করে তাদের কোম্পানি তাদেরকে হায়ার করতে চাচ্ছে না বা তারা সেইভাবে হয়তো বা তাদের কোম্পানির কাছ থেকে সাড়াও পায়নি। তো নতুন করে কর্মী নেওয়ার ক্ষেত্রে কি তাদের কি কোনো অগ্রাধিকার থাকবে কিনা, বা এই ক্ষেত্রে পলিসিটি কি কেমন দেশের সরকার, সেই দেশটির সরকার আসলে কি ভাবছে তাদের জন্য? এই বিষয়টি নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট ঘোষণা দেয়নি মালয়েশিয়ার সরকার। তবে এখানে তারা এখনো একটা জিনিস ওপেন রয়েছে যে যারা ইচ্ছে করে তাদের ইচ্ছে করলে তারা মালয়েশিয়া যেভাবে প্রবেশ করতে পারবে। শুধুমাত্র ভিসা না থাকলে তারা মাই ট্রাভেল পাসে তারা ওপেন রেখেছে, যাদের ভিসা নাই তারা মাই ট্রাভেল পাসের মাধ্যমে আসতে পারবে। তবে এই ক্ষেত্রে আপনি যেটি বলেছেন যে এটি মালয়েশিয়া সরকার এখন এই ধরনের কোনো এদেরকে নিয়ে আসলে কোনো পুনর্বিবেচনা করেনি। তবে এরা এটাই যে যারা আসতে চায় তারা মাই ট্রাভেল পাসের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে আসতে পারবে এবং এটি খুব সহজ করে দিয়েছে আগে থেকে।
আচ্ছা, এটি অনেক আসলে খারাপ খবরের মধ্যেও অনেকটা আশা জাগা নিয়ে এবং খুব ভালো খবর। ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম খোকন, আপনার কাছে আবারও যেতে চাই। আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলেছেন যে আসলে পুরো প্রক্রিয়াটি নিয়ে, সেই বিষয়টি নিয়ে আবারও আমি আপনার কাছে আসতে চাই। আপনার কাছে কি মনে হয় যে এরকম একটা সময়ে আসলে বাংলাদেশে, আপনি যেহেতু বলছেন অনেক সেক্টরে এখনো কাজ করার সুযোগ আছে, সেই সুযোগগুলোকে আসলে বাংলাদেশ সরকার কিভাবে কাজে লাগাতে পারে বলে আপনার মনে হয়? কোন জায়গাগুলোতে সংস্কার করা দরকার? আসলে বাংলাদেশ সরকার এককভাবে এটা পারবে না, এটা মালয়েশিয়ার সরকার এবং বাংলাদেশ সরকার যৌথভাবে করতে হবে। এবং মূল সমস্যা শুধু বাংলাদেশে না, এটা মেজর সমস্যা মালয়েশিয়াতে। বাংলাদেশ দূতাবাস মালয়েশিয়া কুয়ালালামপুর, তারা আমার জানা মতে এর আগেও প্রচুর চেষ্টা করেছে, এটাকে G2G করার চেষ্টা করছে, G2G+ করছে, কিন্তু আলটিমেট মূল সমস্যাগুলো দূর করাটা খুবই কঠিন আমি বলবো। তো যেটা আমরা করতে পারি বা বাংলাদেশ সরকার যেটা করতে পারে, এখন যেহেতু আমাদের সুযোগ বার্গেনিং পাওয়ারটা বেশি, মালয়েশিয়াতে তীব্র শ্রমিক সংকট তৈরি হচ্ছে, কোভিডের কমে যাচ্ছে, প্রভাব কমে যাচ্ছে এবং সমস্ত সেক্টর ওপেন হয়ে গেছে, প্রচুর শ্রমিকের প্রয়োজন। অনেক শ্রমিক আসতে পারে নাই, যাদের ভিসা, আবার অনেক শ্রমিক স্বেচ্ছায় চলে গেছে। এই এই সময়ে মালয়েশিয়া শ্রমিক নিতে বাধ্য এবং মার্কেট হারানোর কিছু নাই এখানে। এই মুহূর্তে ইন্দোনেশিয়ার ইকোনমিতে প্রচুর শ্রমিক, ওদের নিজস্বই প্রয়োজন। আগের মতো মালয়েশিয়াতে ইন্দোনেশিয়ান শ্রমিক পাওয়া যায় না, আর আশেপাশে অন্য দেশগুলোর থেকেও শ্রমিক খুব কম আসতেছে। সেই হিসাবে বাংলাদেশ সরকার যদি ঠিক মতো গাইডলাইন গুলো ইমপ্লিমেন্ট করে বা যখন শ্রমিক আনা হয় তখন যদি আরো বেশি সংখ্যক স্টাফ নিয়োগ করে, দূতাবাসের পক্ষে সম্ভব না সারা মালয়েশিয়াতে চেক করে কোন কোম্পানির আসলে কাজ আছে আর কোন কোম্পানি শুধু কাগজ সর্বস্ব, এবং ম্যাক্সিমাম লোকজন ধরা পড়ে শুধুমাত্র কাগজ সর্বস্ব কোম্পানিতে কাজ, মানে ভিসা নেওয়ার পরে মিডলম্যান এজেন্টরা এগুলো তৈরি করে দেয়। তো সেই সময় যদি তারা যদি আরো কঠোরভাবে নিয়ম করে, আমার একটা প্রস্তাব আছে। একটা হইতে পারে যে এখানে যে শ্রমিকরা, বাংলাদেশি শ্রমিকরা কাজ করবে, তাদেরকে অবশ্যই, যেটা অবশ্য নীতিমালার মধ্যে নেওয়া হয়েছে আমার জানা মতে, যে ব্যাংকিং চ্যানেলে টাকা দেওয়া, অবশ্যই তার বেতনটা ব্যাংকের মাধ্যমে দিতে হবে। এটা হলে বাংলাদেশের দুইটা লাভ। একটা হচ্ছে এই শ্রমিকের বেতনটা নির্ধারিত জানা যাচ্ছে যে সে পাচ্ছে কিনা বেতন, বাংলাদেশ এমবিসিও জানতে পারতেছে। আর দ্বিতীয়টা হলো এই শ্রমিক ভবিষ্যতে হুন্ডিতে টাকা পাঠানোর সুযোগটা কমে যায়, কারণ এখন ম্যাক্সিমাম টাকা ক্যাশ হাতে হাতে আসে এবং এর মেজরিটি চলে যায় বাংলাদেশে হুন্ডির মাধ্যমে, আসলে যায় না, মেজরিটি টাকা থেকে যায় মালয়েশিয়াতে, যেটা পরবর্তীতে স্বর্ণ চোরাচালান সহ অন্যান্য নানা খাতে ব্যবহৃত হয়। তো সেই জন্য আমার দৃষ্টিতে যে ওই মনিটরিংটা আফটার জয়নিং সার্ভিস পিরিয়ডের মনিটরিংটা, এটা ইম্পর্টেন্ট। এটা যদি এনশিওর করা যায়, একটা বাইন্ডিংস এর মধ্যে নিয়ে আসা যায়, তখন এই সংকটটা দীর্ঘমেয়াদী ভাবে কিছুটা কমবে। জি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা চলছিল এবং ঠিক করোনা যখন চলে আসলো তখন আবারও আসলে এক ধরনের ভাটা পড়ে গেছে আলোচনায়। আমরা অনেকবার নিজেরাই আমরা আসলে খবর প্রতিবেদন করেছি, বা প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনিও বলেছেন যে যে কোনো সময় দ্বিপাক্ষিক চুক্তি হতে যাচ্ছে, এমওইউ পর্যায়ে আছে, এরকম আমরা শুনেছি। আলী হায়দার ভাই, আপনি মনে হয় ঠিক বলতে পারবেন যে সর্বশেষ পরিস্থিতিটা কি অবস্থায় আছে, যে মালয়েশিয়ার নতুন করে শ্রমবাজার G2G পদ্ধতিতে হবে নাকি ঠিক কতগুলো কোম্পানিকে কাজ দেওয়া হবে, এই ব্যাপারে আপনাদের সাথে সর্বশেষ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কি বলছে? যতটুকু আমরা জানি G2G+ পদ্ধতিতেই, আগের পদ্ধতিতেই লোক যাওয়ার জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে এবং এমইউ ইতিমধ্যে এটা এক্সপায়ার হয়ে গেছে। তবে মৌখিকভাবে দুই সরকার একমত হয়েছে যে এমইউ তারা রিনিউ করবে, যেহেতু প্যান্ডেমিকের কারণে ফিজিক্যালি ভার্চুয়াল মিটিং ছাড়া ফিজিক্যাল মিটিং না হলে স্বাক্ষরটা হতে পারে না। তো যে কোনো মুহূর্তে আবার এমইউটা স্বাক্ষর করে সেটা রিনিউ করবে। এবং আমাদের ভাই বলেছেন যে এখন আপাতত পাইলট প্রজেক্ট হিসাবে প্ল্যান্টেশনে কিছু ওয়ার্কার তারা নেবে এবং এটা নানা রকম গল্প গুজব শোনা যায়। কম না আসলে, এরকম একটা না কম না, কিন্তু নেবে কে? এখন প্রশ্ন হচ্ছে এটা নিয়ে নানা রকম গুঞ্জন শোনা যাচ্ছে, নানা রকম প্রচারণা শোনা যাচ্ছে। বাট আমাদের
মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের কিছুদিন আগেও একটা মিটিং হয়েছে। আমাদের বর্তমান মন্ত্রণালয় অত্যন্ত সচেতন এবং তারা যেটা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা কোনো রকমে কোনো কিছুর কাছে নথি স্বীকার করবেন না এবং কোনো রকম সিন্ডিকেট করতে দেবেন না। এটা ওপেন রাখবেন যাতে করে এই ওয়ার্কার গুলো যাতে কোনো রকম প্রতারিত না, এবং প্রতারিত না হওয়ার জন্য বিভিন্ন টুলস বাংলাদেশ গভর্নমেন্ট ইউজ করছেন বর্তমানে। তো আলী হায়দার, একটি প্রশ্ন করতে হচ্ছে আপনাদের বাইরে। আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে দুই দেশের সরকারের মধ্যে কথা হয়েছে নতুন করে যাবে, কিন্তু ঠিক আপনাদের বাইরের মধ্যে আপনারা আসলে সুসংগঠিত হতে পারেননি। আপনাদের বিভিন্ন গ্রুপে এক এক গ্রুপ এক এক রকম মনে করেছে, ঠিক সেই কারণেও কিন্তু অনেক সময় বিষয়টি ঝুলে গেছে যে আসলে সিন্ডিকেট থাকবে নাকি থাকবে না, এরকম একটি বড় বিষয় নিয়ে আপনারা এক হতে পারেননি, এরকম আমরা খবরও দেখেছি। আপনারা কতটুকু সংগঠিত আছেন এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া? আমার মনে হয় এইটাতে আপনার একটু যদি ঠিক আপনার সাথে আমি একটু দ্বিমত পোষণ করছি। সিন্ডিকেট হচ্ছে কত 10 জন, 20 জন, 25 জন, 30 জন, আর বাইরের সদস্য আছে 1800 জন। বাকি 1800 জন একদিকে, আর 20 জন, 25 জন, 30 জন এরা হচ্ছে একদিকে, এবং এরা অসাধু। আমি বলবো যে এরা অসাধু, অসৎ উপায়ে। কিন্তু তারা তো বাইরের মধ্যে যথেষ্ট ক্ষমতা রাখে বা ইনফ্লুয়েন্স, আমি ঠিক ক্ষমতা শব্দটি ব্যবহার করতে চাই না, তাদের যথেষ্ট প্রভাব আছে। ঠিক সেই কারণে এই 10টি কোম্পানিকে আপনারা আসলে কিভাবে কেন এক হয়ে কাজ করতে পারছেন না? আলটিমেটলি তো তারা আসলে নীতি নির্ধারণ করে থাকে, নিশ্চয়ই তাদের সেইটুকু ইনফ্লুয়েন্স আছে বাইরের মধ্যে। যে অসাধু লোক সবসময় ক্ষমতাধর হয়, কারণ ক্ষমতা না থাকলে অসৎ উপায়টা ব্যবহার করাটা খুবই কষ্টকর। তাদের ক্ষমতা ছিল, বা আমাদের দুর্বল নেতৃত্ব ছিল, আমাদের দুর্বল তখন সরকারি টুলস গুলো ছিল। এখন কিন্তু সে অবস্থা নাই। এখন অনেক জবাবদিহিতা আমাদের মন্ত্রণালয়ের মধ্যে আছে, আমাদের বিবিটির মধ্যে আছে, ইভেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও এই বিষয়টা তীক্ষ্ণ নজরদারি রাখছেন। আমাদের বিশ্বাস এবার অন্তত এই দুষ্ট চক্র যারা এই সিন্ডিকেট দিয়ে গতবার হয়রানি করেছে আমাদের মালয়েশিয়া গামী শ্রমিকদেরকে, এবার সেই সুযোগগুলো হবে না। আমরা পৃথিবীর অন্যান্য দেশের লোক পাঠাই। আমাদের ইমিগ্রেশন অ্যাক্ট 2013 এর আওতায় একটা সেট রুল রয়ে গেছে সমস্ত পৃথিবীব্যাপী, ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য, পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীর যে প্রান্তে পাঠায় এই আইনের আওতায় আমরা কিন্তু লোক পাঠাই। তেমনি ভাবে মালয়েশিয়া একটা ইমিগ্রেশন অ্যাক্ট রয়ে গেছে। আপনি যে অসাধু যাদেরকে ইন্ডিকেট করে বলছেন, তারা আসলে এর আগের সময়ে যাদের কারণে আসলে এই অবস্থা তৈরি হয়েছে, আজকে শ্রমবাজারে একটি বিষয় বারবারই ঝুলে যাচ্ছে নতুন করে কর্মী যাওয়া নিয়ে, তাদের কি আসলে কোনো জবাবদিহিতার আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে? সেটা করতে পারেনি বলে ওটা দুঃখজনক বিষয়। এবং তবে তারা সমালোচিত হয়েছে, নিন্দিত হয়েছে, নন্দিত হয়নি এই দেশের মানুষের কাছে, কিংবা এই সেক্টরে যারা এই সার্ভিস দিয়ে থাকে রিক্রুটিং এজেন্সির কাছে তারা নিন্দিত হয়েছে, এখনো নিন্দিত। তারা এই সমাজের কাছে, দেশের মানুষের কাছে, সিভিল সোসাইটির কাছে, রাষ্ট্রের কাছে এখনো তারা পুরস্কৃত নয়, নিন্দিত হয়েছে। এবং নিন্দিত বলেই সচেতন হয়ে গেছে। কারণ আজ থেকে 5 বছর আগে যদি বাজার খোলে আপনারা কি সংগঠিত আছেন, সুসংগঠিত আছেন? এখন আপনারা দেখেছেন যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম আপনারা দেখেছেন, মানুষ রাস্তায় নামতে দেখেছেন, অনেক জোরালো পদক্ষেপ নিতে দেখেছেন, সরকারের সাথে আলাপ আলোচনা করতে দেখেছেন, এবং সরকারও এই ব্যাপারে একাত্ম ঘোষণা করেছেন। স্বচ্ছতার প্রশ্নে, জবাবদিহিতার প্রশ্নে সরকার এখন অনেক সচেতন। আমি বিশ্বাস করতে চাই এবং বিশ্বাসও করি এই গণতান্ত্রিক সরকার এবং জননন্দিত সরকার এই বিষয়টা এইবার অন্তত এই আমাদের যে কলঙ্কের যে অধ্যায়গুলো হয়েছিল বিগত দিনে তা থেকে আমাদের এই জাতিকে নিষ্কৃতি দেবে, এবং এই সেক্টর, এই অভিবাসন খাতটাকে শিল্প হিসেবে ঘোষণা করা হয়েছে এবং একটা সার্ভিস সেক্টর হিসেবে ঘোষণা করা হয়েছে। জি আলী হায়দার, সবার অংশগ্রহণে আসলে একটি সুষ্ঠু প্রতিযোগিতার মধ্য দিয়েই আমাদের কর্মীরা ভালোভাবে বিদেশে যেতে পারুক, এটা আমরা প্রত্যাশা করি। আরো একবার বিরতি নিতে হচ্ছে, ফিরে এসে আমরা এটি নিয়ে আরো একবার আলোচনা করব। নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আরো একবার স্বাগত সাপ্তাহিক প্রবাস পরবশ অনুষ্ঠানে। আমরা আজ কথা বলছি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে। সাদাত হোসেন, আবারও আপনার কাছে আসতে চাই। এই সময়ে আসলে যে সম্ভাবনার কথা বলছিলেন, যদিও 30,000 শ্রমিকদেরকে নতুন করে কর্মী নেওয়া হবে, এই সুযোগটা
এবং একইভাবে আমাদের অন্য আলোচকরা যে সম্ভাবনার কথাগুলো বলছিলেন, সেই সম্ভাবনাগুলোকে বাংলাদেশ যদি কাজে লাগাতে চায়, তাহলে আপনার মতে এই মুহূর্ত থেকে আসলে প্রস্তুতিটা কি হওয়া উচিত? মালয়েশিয়া সরকার যেটি, তারা এই নতুন একটি সরকার আসার পরে তারা 100 দিনের যে কর্মসূচিটি নিয়েছে, তারা 100 দিনের কর্মসূচির আওতায় মধ্যে এটি নিয়েছে যে তারা 32,000 শ্রমিক তারা দ্রুত সময়ের মধ্যে আনবে। তবে এখানে দুটি দেশকে উল্লেখ করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যদি নিজেদের মধ্যে আমরা যদি এটা সমাধান না করতে পারি, বা আমরা যদি এখানে শ্রমিক দিতে ব্যর্থ হই, তাহলে এই 32,000 দুইটি দেশ যেহেতু এখানে নির্ধারিত করা রয়েছে, তাহলে ইন্দোনেশিয়া থেকে তারা 32,000 লোক এনে তারা তাদের এই সংকট তারা এই শ্রমিক সংকটটি পূরণ করবে। তো এই ক্ষেত্রে আমাদের যে বিজ্ঞ আলোচকরা যেটা বলেছেন, যে ওনারা যেটা বলেছেন যে আসলে তারাই জানে না যে শ্রমিকগুলো কোথা থেকে যাবে বা কবে যাবে, কিন্তু মালয়েশিয়া সরকার তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে নতুন যেই সরকারটি গঠিত হয়েছে, তারা 100 দিনে একটি কর্মসূচি নিয়েছে, 100 দিনের মধ্যে তারা এই শ্রমিকগুলো আনবে বলেছে। তো এই ক্ষেত্রে যদি আমরা শ্রমিক দিতে ব্যর্থ হই, তাহলে তারা যে দুটি দেশ নির্ধারণ করেছে, তাহলে ইন্দোনেশিয়া থেকে তারা আনতে পারবে শ্রমিকগুলো। তো এই ক্ষেত্রে আমাদের ক্ষতি হবে, এই শ্রমবাজার বাজারটি ক্ষতি হবে। তো আমরা যদি নিজেদের মধ্যে সিন্ডিকেট দিয়ে আসবে নাকি এজেন্সির মধ্যে আসবে, এই জিনিসটা যদি আমরা যদি দ্রুত সময়ের মধ্যে সমাধান না করি, কারণ তাদের যে নির্ধারিত যে 100 দিনের যে কর্মসূচিটি দিয়েছে, তারা এর মধ্যে এই 32,000 শ্রমিক তারা মালয়েশিয়াতে আনবে। আর আপনি যেটি বলছিলেন যে আগামী 10 তারিখ থেকে যেহেতু পর্যটন ভিসা চালু হচ্ছে, তো সব মিলিয়ে এখন মালয়েশিয়ার যে আগের মতো অবস্থা, ইকোনমিটা আসলে ফেরত আসতে আপনার কাছে কি মনে হয়, কতদিন সময় লাগতে পারে? বা সেখানকার পরিস্থিতি নিশ্চয়ই আপনি আরো বেশি ভালো বলতে পারবেন, যেহেতু দেশটিতে আপনি রয়েছেন। মালয়েশিয়া ইতিমধ্যে তাদের যেই করোনা ভাইরাসের যে প্যান্ডেমিক তারা কাটিয়ে ওঠার পরে, যে তাদের যে মোটামুটি যে ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন প্রজেক্ট গুলো অনেকগুলোই তারা এখন অনেকটাই সচ্ছল হয়েছে। তারা শুধুমাত্র মাস্ক এবং ভ্যাকসিনের উপরে তারা যে নির্ধারিত দিয়ে তারা তাদের যেসব কার্যক্রমগুলো তারা সবকিছু এখন মালয়েশিয়াতে পুরো দমে চলছে। এবং আপনারা 10 তারিখ থেকে তারা, এবং ইতিমধ্যে পর্যটক যেসব কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে লঙ্কাই থেকে যেসব কেন্দ্রগুলো, পর্যটক কেন্দ্রগুলো রয়েছে, ওইসব এরিয়াগুলো তারা শুধুমাত্র মাস্ক পরা বাধ্যতামূলক দিয়ে তারা একদম পর্যটকদের কেন্দ্রগুলো তারা খুলে দিয়েছে। সেই ক্ষেত্রে তারা চাচ্ছে খুব দ্রুতই তাদের এই অর্থনৈতিক যে সংকট এটি কাটিয়ে উঠতে, এবং তারা এই যে শ্রমিক সংকটটি পাশাপাশি তারা শ্রমিক সংকটটিও, কারণ এই এখন যেহেতু তাদের সবকিছু চালু হয়ে গেছে, তাদের এই যে ফ্যাক্টরি গুলো এবং কনস্ট্রাকশন প্রজেক্ট গুলো এবং যে পর্যটক কেন্দ্রগুলো চালু হয়েছে, এই ক্ষেত্রে এখন শ্রমিকদের প্রচুর চাহিদা রয়েছে। এই শ্রমিক যারা ইতিমধ্যে ছুটিতে রয়েছে বা দেশে চলে গিয়েছে, এই সংকটগুলো তারা কাটিয়ে উঠতে এখন দ্রুত সময়ের মধ্যে মালয়েশিয়াতে শ্রমিক প্রয়োজন। তো এই সুযোগটি আমরা চাই যে মালয়েশিয়া যেহেতু তারা সবকিছু আগের মতো স্বাভাবিক করে দিচ্ছে এবং স্বাভাবিক হয়ে যাচ্ছে, এখন এই সময়টিতে আমরা যদি মালয়েশিয়া থেকে বাংলাদেশ থেকে শ্রমিক দিতে পারি, আমরা আমাদের যে আলোচনাগুলো আমরা সিন্ডিকেটে দিব না সিন্ডিকেটের বাইরে দিব, সেই আলোচনা বাইরে রেখে আমরা দেশের স্বার্থে এবং মালয়েশিয়াতে এই শ্রমবাজারটির স্বার্থে আমরা যদি একত্র হয়ে দ্রুত সময়ের মধ্যে আমরা যদি শ্রমিক দিতে পারি, তাহলে এখন আমরা মালয়েশিয়াতে শ্রমবাজারটি আরো দীর্ঘ হবে। জি, মীর মাসুদ, আপনি একজন সাধারণ শ্রমিক হিসেবে, সাধারণ কর্মী হিসেবে কি মনে করেন যে এই দেশটিতে আপনি যেহেতু একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, আপনারা আসলে কি প্রত্যাশা করেন সরকারের কাছে, যে এই প্রসেসটি কেমন হওয়া উচিত যেটি আপনাদের জন্য সুবিধাজনক হয়? আমি যেটা মনে করি, যদি আমাদের কলিং দেয়, তাহলে আমাদের শ্রমবাজার মালয়েশিয়া এখন স্বাভাবিকভাবে অনেকটাই ভালো। আমি আজকে 4 দিন যা দেখলাম, কোনো দ্বিধাবাদ নাই, শুধু মাছ থাকলেই হয়, আমাদের কোনো প্রবলেম নাই। কিন্তু কাজের জন্য লোক প্রত্যেকটা বছরা বলতেছে কাজের লোক নাই। এখন যদি আমাদের এই কলিংটা হাত ছাড়া করে, তো আমাদের দেশে বড় একটা ক্ষতির মুখে। কিন্তু গভর্নমেন্ট যদি আমাদের দেশে চেষ্টা করে যে এজেন্সির মাধ্যমে প্রতারণা না করে, আমরা দুই দেশে গভর্নমেন্টের সাথে আলাপ করে কূটনীতি ভাবে যদি লোকগুলা পাঠায়, তাহলে সবচেয়ে বেটার হবে। আর যদি এজেন্সির মাধ্যমে দেয়, আমাদের দেশে সাধারণ মানুষগুলোও প্রতারণা হবে এবং কি লোক আসতেও ঝামেলা হবে। দেখা গেল আপনি লোক পাবে 16,000 ভাগে, এখানে আপনি মনে করেন যে 1 কোটি লোক জমা হয়ে গেছে, এখানে 1 কোটি লোকের কাছ থেকে 50,000 করে টাকা নিলে আর 50 কোটি টাকা অলরেডি নিয়ে নেবে, কিন্তু লোক আসবে 16,000। এইভাবে অনেক দেশেরও ক্ষতি, লোকজনেরও ক্ষতি। বা এজেন্সির মাধ্যমে দিলে, এজেন্সির মাধ্যমে যদি সরকার কূটনীতি ভাবে কলিংটা অত দ্রুত করে আর কি, তাহলে সবচেয়ে ভালো হয়। জি, মীর মাসুদের এই প্রশ্ন ধরেই, তার এই কথা ধরেই আমি একটু আলী হায়দার আবারও আপনার কাছে যেতে চাই, যে আপনাদের বাইরেরই কিছু এজেন্সি বা কিছু যারা উচ্চ নেতারা রয়েছেন বাইরের, তারা মনে করেন যে যেটি মীর মাসুদ বলছিলেন, যে
এই বিপুল সংখ্যক শ্রমিককে মালয়েশিয়ায় পাঠানোর ক্ষেত্রে একটি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যই আসলে এটি নির্দিষ্ট কিছু এজেন্সিকে এই কাজ দেওয়া উচিত। আবার কেউ কেউ আপনারা বেশিরভাগ মানুষ মনে করেন যে একটি প্রতিযোগিতা থাকা উচিত, যে কারা সবচেয়ে স্বচ্ছ পথে মালয়েশিয়ায় লোক পাঠাতে পারছে এই প্রতিযোগিতার জন্য সবার জন্য ওপেন করে দেওয়া উচিত। আপনি কি মনে করেন? আমি সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করি। এই যারা মনে করেন যে শৃঙ্খলা ফিরে আনার জন্য কিছু সংখ্যক লোক মানে ঠিক করে তাদের মাধ্যমে লোক পাঠানো, আমরা দুবাই লোক পাঠাই, ইট ইজ ওপেন মার্কেট। আমরা সৌদি আরবে মীর মাসুদ যেটি বলেছেন তিনি কিন্তু তার জায়গা থেকে তিনি কিন্তু অনেকটা একটি প্র্যাকটিক্যাল প্রশ্ন তুলেছেন। তো আমি মীর মাসুদের সাহেবের আমি কথার রেজ ধরিনি, আমি আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছিলাম। আমরা সৌদি আরব এত লার্জেস্ট মার্কেট, সে মার্কেট ইজ ওপেন, সেখানে আমরা সবাই লোক পাঠাচ্ছি। না, সেই মার্কেটেও তো আপনারা সৌদি দূতাবাস যাদেরকে আসলে সুযোগ দেয় এবং নির্দিষ্ট করে দেওয়া আছে, আপনারা নিশ্চয়ই সেই 1800 এজেন্সি সবাই পাঠাতে পারেন না। সেখানে 700-800 রিক্রুটিং এজেন্সি লিস্টেড আছে 1800 এর মধ্যে। সুতরাং ইটস এ বিগ মার্কেট, বিগ এজেন্সি, কোয়ান্টিটি কাজ করে। আর মীর মাসুদ সাহেব যেটা বলেছেন, উনি ওনার পার্সপেক্টিভে উনি বলেছেন, উনি হয়তো কমফোর্টেবল ফিল করছেন। সরকার G2G তে লোক পাঠানোর চেষ্টা করেছিল বিগত দিনে। সরকার কোনোদিন কোনো দেশে পৃথিবীর মুক্তবাজার অর্থনীতির যুগে কোনোদিন সরকার ব্যবসা করে না, সরকার এই সার্ভিস গুলো দেয় না। সরকার হচ্ছে পলিসি মেকিং লেভেলে কাজ করে, এখানে সার্ভিস দেয় প্রাইভেট সেক্টর। পৃথিবীর উন্নত দেশে যত দেশে কাজ করে সব দেশে প্রাইভেট সেক্টরে কাজ করে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বলেন, আপনি যে কোনো রেগুলেশন বলেন, ডেভেলপমেন্ট রেগুলেশন বলেন, এখানে প্রাইভেট সেক্টরে কাজ করে। সরকার আপনি মনে করছেন যে এটি আসলে ওপেন হওয়াটাই ভালো? জি, আপনি মনে করছেন যে মালয়েশিয়ার ক্ষেত্রেও তাহলে এটি সবার জন্য ওপেন হওয়া উচিত? ডেফিনেটলি ওপেন সব দেশে, শুধু আমি পার্টিকুলারলি মালয়েশিয়ার দেশকে আমি উল্লেখ করতে চাই না। আর সাদাত সাহেব যে কথাটা বলেছেন যে আপনার মার্কেটটা হারাবো ইন্দোনেশিয়া, ইট ইজ নট সো ইজি। ইন্দোনেশিয়া তাদের নিজেদের ডোমেস্টিক মার্কেটে প্রচুর চাহিদা রয়ে গেছে। এত তাড়াতাড়ি 30,000 লোক ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া পাবে, নেপালের ওই ক্যাপাসিটি, সাপ্লাই ক্যাপাসিটি নাই ওই দেশ থেকে মানে তাড়াতাড়ি লোক 30,000 লোক নেবে। বাংলাদেশ দ্য অনলি কান্ট্রি, আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্স যদি আমরা নিতে হয়, আমরাই পারি শুধু এত কুইকলি 30,000 লোক ওখানে পাঠাতে। পৃথিবীর এখনো কোনো দেশ এই ক্যাপাসিটি রাখে না, নেপাল রাখে না, পাকিস্তান তো নয়, ইন্ডিয়া মালয়েশিয়াতে লোক পাঠাবে না, পাঠাচ্ছে না। তারা মিডল ইস্ট কান্ট্রি কিংবা অন্যান্য এখন জাপান টাপান বিভিন্ন দিকে লোক যাচ্ছে। জি আলী হায়দার, আমাদের হাতে সময় কম, তার মানে ক্যাপাসিটি আমরা, সুতরাং বার্গেনিং পয়েন্ট আছে। আমরা আমাদের হতাশ হওয়ার কিছু নাই, আমরা স্ট্রং বার্গেনিং করে আমাদের শ্রমিকেরা যাতে দুধ ভাতে থাকতে পারে, তারা যাতে বেটার ফ্যাসিলিটি, অর্থাৎ আমাদের সেই সক্ষমতা আছে। এখন আসলে স্বচ্ছতা এবং কোন প্রসেসে গেলে আসলে সবাই সুবিধা পাবে, দেশের স্বার্থে এবং কর্মীদের স্বার্থে একই সাথে দু দেশের সরকারের মধ্যে একটি সুসম্পর্ক থাকবে, সেটি আসলে মূল লক্ষ্য হওয়া উচিত। অনেক ধন্যবাদ আলী হায়দার, মীর মাসুদ এবং ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম খোকন এবং সাদাত হোসেন আপনাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। নিউজ 24 এর পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের প্রবাস পরবাস।